শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দগান গাড়ি হৃদয়, আনন্দগান গাড়ে। শরতের এই সুন্দর সময়ে সবাইকে জানাচ্ছি শুভ্র শিউলির শুভেচ্ছা। শরতের নির্মল আকাশে সাদা সাদা মেঘের ভেলা, পরিচ্ছন্ন আকাশ, চমৎকার পরিবেশ, চারপাশে কাশফুলের শুভেচ্ছা, সব মিলিয়ে শরৎ আমাদের অত্যন্ত প্রিয়। তাই শরতের এই সুন্দর সময় সবার জন্য কাটুক আনন্দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাস আজকের কার্যক্রমে। আমি সাথে আছি আজকে আমি তোমাদের শিক্ষক প্রভাষক বাংলা বিভাগ নাজনীন আক্তার রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনার কারণে আমরা আমাদের জীবনের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ত জীবনের রুটিনটা অনেকটা বদলে গিয়েছে। ঠিক যেভাবে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল তোমাদের সাথে, তোমরা যেভাবে মুখরিত করতে আমাদের আঙিনা, হয়তো সেরকমভাবে হয়নি বলে অনেকের মন খারাপ। কিন্তু তবু আমরা চেষ্টা করছি এই বিরুদ্ধ সময়ের মধ্যেও তোমাদের কাছাকাছি থাকতে, পাশাপাশি থাকতে এবং অনলাইনে যুক্ত হয়ে তোমাদেরকে পাঠদান করতে। ইতিমধ্যে আমাদের শিক্ষকগণ তোমাদের সিলেবাস প্রায় শেষ করে দিয়েছেন এবং আশা করি তোমরা সেই সিলেবাস পরিপূর্ণভাবে বুঝেছ। আমি আজকে একটু চেষ্টা করব পুনরায় আবার একটু ঝালাই করে নিতে, অর্থাৎ পুনরালোচনা করতে, যাতে তোমাদের যদি ছোট ছোট কিছু কিছু জিনিস যদি তোমাদের অপূর্ণতা থেকে থাকে বা না বোঝার থেকে থাকে, সেগুলো যেন তোমরা পূরণ করতে পারো। আমি আজকে শুরু করব মানে বাংলা সাহিত্য বলতে সবার আগে যে নামটি আসে আমাদের প্রাণের মধ্য থেকে, যে নামটি সবার আগে উচ্চারিত হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ছাড়া আসলে বাংলা সাহিত্য হয় না এবং হওয়ার সম্ভাবনা নেই। জীবনের এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই, এমন কোনো অনুভব নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া পড়েনি। জীবনের সকল আয়োজনকে, সকল অনুভবকে, সকল অভিমান অভিযোগকে রবীন্দ্রনাথ ঠাকুর পরিপূর্ণতা দিয়ে চমৎকার আবেশে ফুটিয়ে তুলেছেন, কখনো তার গানে, কখনো কবিতায়, কখনো প্রবন্ধে, কখনো বা নাটকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রবীন্দ্রনাথকে পড়ব, জানব। রবীন্দ্রনাথ একটা মহাসাগর, সেই অতল সাগরে আমরা ডুব দিয়ে আরোহণ করতে চেষ্টা করব রবীন্দ্রনাথের মণিমাণিক্য। এক জীবনে বোধহয় রবীন্দ্রনাথকে পড়ে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ এতই বিশাল একটি আকাশ, যে আকাশের রং আমরা মুহূর্তে মুহূর্তে বদলাতে দেখি, কবিতায় বদলাতে দেখি, গানে বদলাতে দেখি, প্রবন্ধ, শিল্প, সাহিত্যের সব কয়েকটি শাখায় রবীন্দ্রনাথ এক অদ্বিতীয় শক্তির নাম। সেই রবীন্দ্রনাথকে আমরা কোথায় না পেয়েছি বলো? সেই ছোট্টবেলায় মায়ের কোলে যখন, কিংবা একটু একটু করে যখন আমরা বড় হচ্ছি, তখন কি আমরা শুনিনি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। আর একটু যখন বড় হলাম, একটু যখন বড় হলাম, তখন আমরা দল বেঁধে সমস্বরে স্কুলে পড়েছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পারি। আর একটু যখন বড় হলাম, আমরা নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মধ্যে আবিষ্ট হলাম, আজি এ প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আবার অন্যায়ের কথা, শোষণের কথা, বঞ্চনার কথা, সমাজের অন্ধকার দিকের কথাও কিন্তু সুন্দরের পাশাপাশি রবীন্দ্রনাথ তার সাহিত্যে এনেছেন। আমরা ভুলে যাব না সেই 2 বিঘা জমির কথা, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ ওপেন, ও জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এমনিভাবে জীবনের সব কয়টি ক্ষেত্রে, সব কয়টি জায়গায় অসামান্য দক্ষতা নিয়ে রবীন্দ্রনাথ বিচরণ করেছেন, আমাদেরকে জানিয়েছেন, উপলব্ধি করিয়েছেন। এবং আমৃত্যু চলেছে তার এই সুন্দরের সাধনা, আমৃত্যু চলেছে তার এই জীবনবোধের সাধনা। জীবনকে বোঝার জন্য, জীবনকে বোঝানোর জন্য রবীন্দ্রনাথের এই আমৃত্যু সাধনের পরেও কিন্তু শেষ সময়ে এসেও রবীন্দ্রনাথকে বলতে শুনি, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়,
রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই হচ্ছে রবীন্দ্রনাথ। আমাদের মন খারাপের সময় আমরা আশ্রয় নেই রবীন্দ্রনাথের কাছে, আমাদের আনন্দে আমরা আশ্রয় নেই রবীন্দ্রনাথের কাছে, আমাদের প্রেমে আমরা আশ্রয় নেই রবীন্দ্রনাথের কাছে, আমাদের বিরহে, আমাদের সকল ক্ষেত্রে, সকল সুন্দরে, সকল অসুন্দরে, সকল কল্যাণে অকল্যাণে রবীন্দ্রনাথ যেন একটি বিরাট অধ্যায় আমাদের জন্যে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে অনুরোধ থাকবে, শুধু পাঠ্য বইয়ের জন্য নয়, পরীক্ষায় পাশের জন্য নয়, পড়ার পাশাপাশিও রবীন্দ্রনাথকে জানবে, রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে একটু চেষ্টা করবে জানার, ভাবার এবং বোঝার। গান শুনবে রবীন্দ্রনাথের, কি চমৎকার চমৎকার গান। অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, কিংবা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, শেষ হবে না রবীন্দ্রনাথকে নিয়ে সাধনা। তাই আসো আমরাও চেষ্টা করব প্রতিনিয়তই রবীন্দ্রনাথকে একটু একটু করে জানি। আজকে সোনার তরীর মূল পর্বে যাই, মূল আয়োজনে যাই। সোনার তরী বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা, সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত নাম কবিতা। সোনার তরী নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক তর্ক হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, এখনও চলছে। এই সোনার তরীর আবহটা যেন প্রতিনিয়ত নতুন নতুনভাবে গবেষকদের কাছে, সমালোচকদের কাছে নতুন নতুনভাবে আবিষ্কৃত হচ্ছে। চমৎকার একটি কবিতা, চমৎকার একটি কবিতা। মন দিয়ে একবার শুনলে তোমরা অবশ্যই সোনার তরীতে হারিয়ে যাবে। চলো একটিবার কবিতাটার পাঠ নিই মনোযোগ দিয়ে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নিশ্চয়ই কবিতাটা মন দিয়ে শুনেছ, পরের বার নিজেরা পড়বে। কি চমৎকার কবিতা, কি অসামান্য কবিতা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি একটি জায়গায় উপরে উঠে গিয়েছি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। কেন উঠে গিয়েছে তারও একটি ব্যাখ্যা আছে। আবার একটি জায়গায়, একেবারে শেষ জায়গায় এসে আমার একটি দীর্ঘশ্বাস পড়েছে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই যে কবিতার নানা চলন, কবিতার নানা ধরন, কবিতার নানা বরণ, এই যে কবিতার নানা বিষয় আঙ্গিক সব কিছু বোঝার পরে কবিতাকে নানাভাবে উপস্থাপন, এর যে চমৎকার আর কী হতে পারে।
কবিতার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এই কবিতায়, সোনার তরী কবিতায় অসামান্য অসম্ভব সুন্দর একটি জীবন দর্শনের কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছেন। তারপর আমি চেষ্টা করব আরেকবার একটু ঝালাই করে নিতে। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, ঘন একটি বর্ষাকাল, একেবারে থমথম করছে চারপাশ, আকাশে মেঘ গর্জন করছে। কূলে একা বসে আছি, নাহি ভরসা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। এই কূল মানে কি? নদীর তীর। একা একজন বসে আছে, তিনি কে? আমরা একটু পরেই দেখছি। তার মধ্যে অস্থিরতা, তার মধ্যে আশঙ্কা, তার মধ্যে ভরসাহীনতা। কেন? চলো আমরা কবিতার ভেতরে যাই। রাশি রাশি ভাড়া ভাড়া, স্তূপে স্তূপে ধান রাখার যে পাত্র, সেখানে পাত্রে রাখা হয়েছে ধান কাটা হলো সারা। এই সারা মানে শেষ। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার যেখানে শুরু, আমার সেখানে শেষ। বলছে আমার ধান কাটা শেষ হয়েছে। এই ধান কাটা শব্দটা দিকে আমরা কি দ্বিতীয় লাইনে যেতে পারি, যে কূলে একা বসে আছি, নাহি ভরসা? তাহলে আমরা পেয়ে গেছি এই লাইনটার উত্তর। কূলে কে বসে আছেন? কূলে তিনি বসে আছেন যিনি ধান কেটে শেষ করেছেন। তার মানে একজন কৃষক একা বসে আছে। এই একা শব্দটা এখানে, একাকিত্বটা নানাভাবে এসেছে। কখনো একা, কখনো একেলা, এভাবে নানাভাবে এসেছে বারবার এই একা শব্দটা। কৃষক তার একাকিত্বকে, তার নিঃসঙ্গতাকে বুঝিয়েছেন বারবার বিভিন্নভাবে। বলছে ভরা নদী ক্ষুরধারা, ক্ষুরের মতো যে নদীর ধারা, খর পরশা, বর্ষার যে স্রোত, সেটাকে ক্ষুরের সাথে তুলনা করা হয়েছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। বলছে আমি ধান যে উৎপাদন করলাম, অনেক কষ্ট করে যে ধানগুলো আমি উৎপাদন করলাম, সেগুলো কাটতে কাটতে একটা সময় তো ধানটা চারা থাকে, তারপর সেটা থেকে গাছ হয়, তারপর সেখানে ফল হয়, এবং সেই ফলটা, সেই ধানটা একটা সময় পরিপূর্ণতা পায়, পরিপক্ক হয়, এবং পরিপক্ক হয়ে যাওয়ার পরে সেই ধান কৃষকটা কেটে আনে। বলছে এই ধান কেটে নেওয়ার পর কাটতে কাটতে আমার কি এসে গেল? বর্ষাকাল চলে এলো। আবারও বলছে একখানি ছোট ক্ষেত, আমি একেলা। ওই যে বললাম একা শব্দটা এখানে নানাভাবে কৃষক উপস্থাপন করছেন। আমরা যদি কৃষকের জায়গায় একটু কবিকে কল্পনা করি, আর একটু পরে কল্পনা করব, সেখানে কবি হোক কিংবা কৃষক হোক, একজন স্রষ্টা যিনি ফলন ফলিয়েছেন, যিনি ফসল ফলিয়েছেন, সেই কৃষক বলছে আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। জল তো আসলে বাঁকা হয় না, নদীর যে স্রোত, নদীর যে গতি, নদীর যে চলন, অর্থাৎ পানি যেদিকেই যেভাবে যে আকারেই রাখা হোক না কেন, পানি সেই পাত্রের আকার ধারণ করবে। নদীর যে গতিময়তা, সেখানে বলছে নদীর সাথে, এই আঁকা বাঁকা নদীর সাথে পানির গতিটাও এঁকে বেঁকে গেছে। এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা। আবারও বলছে এপারিতে ছোট ক্ষেত, ক্ষেতটা ছোট, ধানের যে ক্ষেত সেটা ছোট, কিন্তু আমি একেলা। বারবার একটি শব্দে কবি নিজেকে ফোকাস করছেন, নিজেকে দৃষ্টি দিচ্ছেন যে আমি এখানে একা। হঠাৎ করে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে? হঠাৎ করে মনে হচ্ছে যে তরি, নৌকা বেয়ে, গান গেয়ে কে যেন আসছে। দেখে যেন মনে হয় চিনি ওহারে। আমার মনে হচ্ছে চিনি। নিঃসঙ্গতায় থাকতে থাকতে অনেক সময় মানুষের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা জাগে, ইস আমি যদি কাউকে পেতাম, ইস আমার পরিচিত যদি কাউকে পেতাম, ইস আমার আপন যদি কাউকে পেতাম। কেউ একজন আসছে, কেউ একজনকে আসতে দেখলেই কবি মনে করছেন, কৃষক মনে করছেন, আমার মন বলছে আমি তাকে কোথায় যেন দেখেছি, আমি যেন তাকে চিনি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। কিন্তু সেই মাঝি তার আপন গতিতে
তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে, সে কোনো দিকে তাকাচ্ছে না, তার দৃষ্টি সম্মুখে। আমার ডাক বা আমার কথা শোনার তার সময় নেই। আবারও বলছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এবার একটু জানি কনফিডেন্স, একটু জানি একটু জোর দিচ্ছে যে আমার মনেই হচ্ছে আমি তাকে চিনি। ওই যে চেনা চেনা মনে হচ্ছে, ওই যে নিঃসঙ্গতা কবির মধ্যে, এমন একাকিত্ব কবির মধ্যে একটি আগ্রহ জাগিয়েছে যে ওই মানুষটি আসছে, হয়তো সে আমার কোনো আপনজন, হয়তো তাকে আমি সত্যিই চিনি। এই জায়গায় এসে আমি একটু উচ্চে চলে গিয়েছিলাম। ওগো তুমি কোথা যাও কোনি বিদেশে। মঞ্চে হলে সেখানে আরও বড় করে বলতাম, এটা তো ক্লাস, সেজন্য এত বড় করে হয়তো বলছি না, কিন্তু আমি এই জায়গায় চেষ্টা করেছি একটুখানি উপরে উঠে তোমাদেরকে বুঝিয়ে দিতে। মাঝি একেবারে নদীর মাঝখানে গান গেয়ে তরি নিয়ে আসছে, তরি বেয়ে আসছে, আর সেই কৃষক কূলে একা বসে আছেন। তাহলে সেই জায়গা থেকে মাঝ নদীতে মাঝিকে ডাকার জন্যে, আহ্বান করার জন্যে সাধারণ কথাবার্তায়, সাধারণ যে টোনে আমরা কথাবার্তা বলি, সাধারণ যে স্বরে আমরা কথাবার্তা বলি, সেটা বললে হবে না, আমাদেরকে উচ্চস্বরে কথা বলতে হবে। আবার পাশে একজন আছে, তাকে যদি আমি এরকম উচ্চস্বরে বলি তাহলে হবে? ফিসফিস করে বলতে হবে, বা একটু কাছে যে আছে, অর্থাৎ স্বরের যে ওঠানামা সেটা আমার পার্শ্ববর্তী জনের দূরত্ব কিন্তু ইঙ্গিত করে যে কোথায় তিনি আছেন, তিনি অনেক দূরে আছেন। সেই জন্য আমাকে ওই জায়গা থেকে চিৎকার করে বলতে হচ্ছে, তুমি কোথায়, তুমি আমার কাছে এসো, আমার ধানগুলো একটু নিয়ে যাও। বলছে, যেও যেথা যেতে চাও, তোমার স্বাধীনতা, তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, যারই খুশি তারে দাও। এই যে কৃষক বলছে যে তুমি যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও, তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নেই, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। একটুখানি কুলে তোমার তরিটা ভেরাও, আমার ধানগুলো, আমার এই কষ্টে অর্জন করা, কষ্টে আমার এই ফলানো ধানগুলো, ফসলগুলো একটু তুমি নিয়ে যাও কুলে এসে। মিনতি করছে, আহ্বান করছে। কৃষক চাইছে তার ধানগুলো তিনি ওই নৌকাতে তুলে দেওয়ার জন্যে। যত চাও তত লও তরুণী পরে। লক্ষ্য করো, পরের আগে একটি বিরাম চিহ্ন আছে। এই পরে মানে ওপরে, আর একটি পরে হচ্ছে নেক্সট, মানে আমার পরের জন আসবে। এখানে অনেকগুলো শব্দেই কিন্তু এরকম একই সমচ্চারিত শব্দ, একই বানান থাকবে, কিন্তু অর্থটা ভিন্ন। অর্থাৎ তুমি যতটা চাও, যত ইচ্ছে তুমি আমার ধানগুলো তোমার নৌকোতে তুলে নাও, নৌকোর উপরে তুলে নাও। আর আছে, আচ্ছা, আর নাই, দিয়েছি ভরে। সকল কিছু আমি তোমার কাছে, আমার সকল ধানগুলো, এই একটি লাইনে বোঝা যাচ্ছে যে আমি সকল কিছু আমি তোমার নৌকোতে তুলে দিয়েছি, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। বলছে, এতকাল নদীকূলে, এত কাল আমি এখানে একটি ছোট্ট করে টেনেছি, লক্ষ্য করো, এতকাল নদীকূলে, অর্থাৎ প্রথম থেকে আমি একটি ফসল ফলানো বা কিছু ফসল ফলানোর জন্য তো একটি দুটি সময় না, একদিন দুদিন বা 1 মিনিট 2 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 বছর 2 বছর না, আমি এতটা কাল ধরে আমার সমস্ত সঞ্চয় দিয়ে, সমস্ত পরিশ্রম দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে, সমস্ত স্বপ্ন দিয়ে যেই জিনিসগুলো ফলালাম, যে জিনিসগুলো অর্জন করলাম, বলছে এতকালই নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে। এই জিনিসগুলো নিয়েই তো আমি ভুলেছিলাম, এই জিনিসগুলো নিয়েই তো আমি ব্যস্ত ছিলাম, আমি কর্মব্যস্ত ছিলাম আমার এই ফসল ফলানোর জন্যে। বলছে, যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে। সব কিছুই আমি তোমাকে থরে থরে সুন্দরভাবে সুবিন্যস্ত করে তোমার তরিতে তুলে দিয়েছি, আমার কাছে আর কিছুই নেই। ঠিক পরের লাইনটা দেখো, খুবই আবেদনময়ী একটি লাইন, খুবই চমৎকার একটি লাইন, খুবই আপ্লুত করা একটি লাইন। এখন আমারে লহ করুণা করে। লক্ষ্য করো, বলছে আমি সমস্ত ফসল, আমি এতকাল, এত জীবনের এতটা সময় ধরে আমি যা কিছু করেছি, আমার সমস্ত সৃষ্টির ফসল আমি তোমার নৌকায় তুলে দিয়েছি, এবার আমাকে একটু জায়গা দাও, আমাকে একটু তুলে নাও, আমাকে একটু পার করে দাও তোমার নৌকোতে। তখন কি বলছে, ঠাঁই নাই ছোট সেতরি। এখন আর তাকে নেয়ার জন্য সেই জায়গাটা নেই।
বলছে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমার এত 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 কষ্টের সেই ফসলগুলোতে পুরো নৌকা ভরে গেছে, ফসলগুলো নেওয়ার জায়গা হয়েছে, কিন্তু আমার জন্য কোনো জায়গা সেখানে নেই, আমার স্থান সেখানে হবে না। কেন হবে না তার ব্যাখ্যা আছে, একটু পরেই ব্যাখ্যাটা করছি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রহিন পড়ি। শ্রাবণের সেই আকাশ আবার ঘুরে ফিরে আসবে, ঋতু পরিক্রমায় আবার চলবে, আবার জীবন কর্মব্যস্ত হয়ে যাবে, প্রকৃতি তার নিয়মেই চলবে, সময় তার নিয়মেই চলবে, কোনো কিছুই গতিময়তা হারাবে না, সব কিছুই চলবে, থেমে থাকবে না। বলছে সব কিছুই কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে চলবে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বলছে সব কিছু আমার যা ছিল, এখানে লক্ষ্য করো আমি একটি দীর্ঘশ্বাস ছেড়েছি। এই যে আমার জীবনের সমস্ত উপার্জিত জিনিস, আমার জীবনের সমস্ত সৃষ্টির জিনিস, আমার জীবনের সমস্ত সৃষ্টিশীলতা, সব কিছু আমি তোমাকে তুলে দিয়েছি, সব কিছু। এখন আমি একা বসে আছি। ওই যে বললাম কেন নৌকোতে কৃষককে নিচ্ছে না, মাঝি চলে গেছে ফসলগুলো নিয়ে। এটা হচ্ছে মহাকাল, সময়। আমরা কথায় কথায় বলি না, দিন যায় কথা থাকে। কি কথা? কিসের কথা? কোনো মানুষ তার সৃষ্টিশীলতা দিয়ে, কোনো ব্যক্তি তার কর্মদক্ষতা দিয়ে, তার কাজের ক্ষমতা দিয়ে পৃথিবীতে অবিনশ্বর হয়ে যায়। এই যে ধরো আমরা রবীন্দ্রনাথকে পড়ছি, কত কত বছর পেরিয়ে গেল। আমরা নজরুলকে পড়ছি, আমরা নজরুলকে জানছি, আমরা নিউটনকে জানছি, আমরা আইনস্টাইনকে জানছি। কেন জানছি? তারা তো আমাদেরই মতো মানুষ, আমাদের মতো হাত পা চোখ নাক মুখ সবই আছে, কিন্তু তার মধ্যেও তারা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? তারা কিছু না কিছু সৃষ্টি করেছেন, এমন কিছু সৃষ্টি করেছেন যাতে মহাকালের পাতায় এই সৃষ্টিগুলোকে পরবর্তী জেনারেশন যুগের পর যুগ ধারণ করছে, লালন করছে, বহন করছে। আমাদের দেহটা নশ্বর, কেউ কবরে মিশে যাব, কেউ চিতায় জ্বলে যাব, আমাদের এই দেহটা একসময় নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিন্তু আমরা যদি এমন কিছু সৃষ্টি করি, আমরা যদি এমন কিছু করে যেতে পারি, আমরা যদি এমন কিছু তৈরি করতে পারি যা আমার পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজন, কাজে লাগবে, আমার পরবর্তী প্রজন্মকে দিক নির্দেশনা দেবে, আমার পরবর্তী প্রজন্মের জন্য আশার আলো হয়ে থাকবে, তাহলে সেই জিনিসগুলোই কিন্তু তাদের জন্য একেবারে অমূল্য সম্পদ। পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্ম নেয়, কোটি কোটি মানুষ প্রতিনিয়ত, শত শত মানুষ, কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে, আবার শত শত মানুষ মারাও যাচ্ছে। কিন্তু সবাইকে কি আমরা মনে রাখছি? না, সবাইকে আমরা মনে রাখছি না। সবাইকে আমাদের মনে রাখা সম্ভব নয়, কারণ তাদেরকেই আমাদের মনে রাখতে হবে, তারাই আমাদের মনের মণিকোঠায় স্থান করে নেবে, যারা তাদের সৃষ্টি দিয়ে, যারা তাদের সৃজনশীলতা দিয়ে, যারা তাদের কর্মদক্ষতা দিয়ে, যারা তাদের মেধা দিয়ে পৃথিবীতে অবিনশ্বর হয়ে আছেন। আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ছি, পড়া যেন শেষ হয় না। আমি ক্লাসের শুরুতেই বলছি, আমরা সেটা একটা মহা সাগর, আমরা সেই অতল সাগরে ডুব দিয়েও সারা জীবনও শেষ করতে পারবো না বোধহয় রবীন্দ্রনাথকে। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি খুব মন দিয়ে অবগাহন করার চেষ্টা করি, আমরা বিভিন্ন মনীষী, বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন সৃষ্টিশীল মানুষের জীবন দর্শন যদি দেখি, তাহলে দেখব যে অক্লান্ত পরিশ্রমে তারা তাদের মেধাকে কাজে লাগিয়েছেন, এবং মেধা এবং পরিশ্রম, কর্মদক্ষতার মধ্য দিয়ে তারা এমন কিছু আমাদের জন্য রেখে গেছেন। আমার এই মুহূর্তে সুকান্তের সেই বিখ্যাত কবিতাটা মনে পড়ছে, যে কবিতাটা অসাধারণ। আমি সবসময় বলি এই কবিতাটার কথা, মানে এই কবিতাটা, এই যে আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, এই কবিতাটা এত চমৎকার, তোমরা সময় পেলে একটু পড়ে দেখো। সেই কবিতাটা হচ্ছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে
পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমাকে কিছু না কিছু করে যেতে হবে, আমাকে কিছু না কিছু ভালো কাজ রেখে যেতে হবে। যারা ভালো কাজ রেখে যান, যারা ভালো কাজ করে যান, যারা সুন্দরের পক্ষে কাজ করেন, যারা স্বপ্নের পথে কাজ করেন, যারা স্বপ্নকে সত্য করার জন্য কাজ করেন, যারা স্বপ্ন দেখাতে পারেন, যারা স্বপ্ন বুনে দিতে পারেন, তাদের সেই স্বপ্নের মানুষগুলোকে আমরা মনে রাখি, তাদের সেই কালজয়ী সৃষ্টিকে আমরা মনে রাখি। আমাদের মহাকালের পাতায় সেই কবি, সেই সাহিত্যিক, সেই শিল্পী, সেই বিজ্ঞানী অমর হয়ে যান। আমরা তাদের শ্রদ্ধায় স্মরণ করি, আমরা তাদের ভালোবাসায় স্মরণ করি, আমরা তাদের অন্তর থেকে শ্রদ্ধা দিয়ে ভালোবাসি আমৃত্যু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আমাদের এই রিভিশন ক্লাসে তোমরা তোমাদের গ্যাপগুলো, না বোঝাগুলো, টুকিটাকি একটু এদিক ওদিক ভুলগুলো শুধরে নেবে। বানানের দিকে একটু লক্ষ্য রাখবে, কি লিখছো, কি পড়ছো সেটার দিকে একটু লক্ষ্য রাখবে। আর আমি বারবারই বলছি কবিতা পড়ো, গল্প পড়ো, সাহিত্য পড়ো, সাহিত্যের বিভিন্ন জায়গায় অবগাহন করো। সাহিত্য মানুষের মনকে মুক্তি দেয়, সাহিত্য মানুষের মনকে বিশাল করে, সাহিত্য সুন্দরের কথা বলে, সাহিত্য জীবনের কথা বলে, সাহিত্য কল্যাণের কথা বলে। অবসর সময়টাতে পড়ো, রবীন্দ্রনাথকে জানো, অবসর সময়টাতে নজরুলকে জানো, অবসর সময়ে বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী পড়ো, বিভিন্ন ভ্রমণ কাহিনী পড়ো। দেখবে তোমার সামনে একেবারে অসম্ভব সুন্দর একটি পৃথিবীর দিগন্ত খুলে গেছে। তুমি সেই দিগন্তে ছুটছো এবং সেই সবুজ দিগন্ত, সাহিত্যের সেই সবুজ দিগন্ত, সৃষ্টিশীলতার সেই সবুজ দিগন্ত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা আশা করছি করোনার এই মহামারী থেকে আমরা অচিরেই আবার মুক্ত হব, আবার পৃথিবী কর্মচঞ্চল হবে আগের মতো, আবারও দ্বিগুণ উৎসাহে আমরা সবাইকে নিয়ে কোলাহলে মুখরিত হতে পারবো। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের প্রাণ চাঞ্চল্যে ভরা কিশোর কিশোরীরা, তরুণ যুবকরা সবাই মিলে আবার আমরা একটি সুন্দর পৃথিবীর একত্রিত হতে পারবো এবং এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই সবার ভালোবাসা ভাগ করে নেব, দিতে শিখব এবং আমরা অবশ্যই সবার মধ্যে বিলীন হতে শিখব। প্রিয় শিক্ষার্থী, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো কবিতা কিংবা গল্প নিয়ে। ধন্যবাদ।